নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এসআইআরে হয়রানির শিকার হলেন বিগত লোকসভা কেন্দ্রের জলপাইগুড়ি লোকসভার বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন। লজিক্যাল ডিসক্রিমিনেন্সির কারণে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য শুনানিতে ডাক তার। শিলিগুড়িতে দমকলে পরিকাঠামো গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে ফায়ার ব্রিগেড অফিসে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পঁয়তাল্লিশ বিঘা জমির আলুতে বিষ প্রয়োগ করে আলুর ক্ষেত নষ্ট। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের বেলতলা এলাকায় প্রায় ৪৫ বিঘা জমিতে আলু চাষ করা হয়, কিন্তু গতকাল রাতে কে বা কাহারা সেই আলু লাগানো জমিগুলোতে বিষ প্রয়োগ করে। এর ফলে আলুর গাছ নষ্ট হয়ে যায়। ঘটনা জানাজানি হতে স্থানীয় মানুষজন সেখানে ভিড় জমান। 4 জন মিলে অন্যের জমিতে 2 লক্ষ টাকা দিয়ে জমি নিয়ে আলু লাগান। প্রায় কয়েক লক্ষ টাকা খরচা হয় এই আলুর চাষ করতে। এরই মধ্যে একটা বড় অঘটন ঘটে গেল। আলু চাষিরা জানান, কে বা কারা এরকম করলো বুঝতে পারছি না। পঞ্চায়েত সদস্যা রুম্পা বেগম জানান, যারা এ কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। স্থানীয় মানুষজন শাস্তির দাবি জানিয়েছেন। আলু চাষিরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানান। এই যে আমি বেলতলা ছোটবোদা এইখানে জমি আলু করছি ৪৫ বিঘা জমি। আমরা দেখতে আসছি, আমার লিস্টের জমি 2 লাখ টাকা ভাড়া দেওয়া জমি। আমরা দেখতে আসছি, দুপুরবেলা দেখছি যে এই আলুতে গ্যামাক্সন মারছে। এখন এই আলুতে গ্যামাক্সন মারার ষড়যন্ত্র এই 2 গ্রামের লোক, এক ছোটবোদা, এক হচ্ছে বেলতলা। এদের খুব অসুবিধা হয়। তার দায়ী আছে জমিদাতা, যে জমিটা দিছে তার দায়ী ও। এখন ওদেরকে কালকে ফোন করছি, ওরা দুপুরবেলা আসবে, বসবে। তার ভিতর আমাদের ওই যে জেলা সভাপতি, ওকেও ফোন করা হয়েছে। এরা বসুক 2 গ্রামে। কত বিঘা জমি ছিল? জমি ৪৫ বিঘা। আলু ৪৫ বিঘাই লাগাইছে? ৪৫ বিঘা লাগাইছি আমরা, 4টা শেয়ারে লাগাইছি। 4 জন শেয়ারে লাগাইছে? হ্যাঁ, 4 জন শেয়ারে লাগাইছি। আমরা ভাই হই তো। আচ্ছা আচ্ছা। তো আমার এই জমি ক্ষতি করছে এই 2 গ্রামের মানুষ। এটা তো বহুত অনেক বড় ক্ষতি এটা। হ্যাঁ, এটা এখন এরা 2 গ্রামে বসুক। হুম হুম। কে বা কারা করছে ওরা ঠিকই জানে। আচ্ছা। ওরা ঠিকই বাইর করতে পারবে। তা ওরা যদি বাইর করতে না পারে তাহলে আমাদের সন্দেহ আছে। আচ্ছা। কিন্তু আমরা যখন চাষ করি তখন আমাদেরকে টার্গেট করছে। আচ্ছা আচ্ছা। সেই টার্গেটে আমরা ওদেরকে ধরবো। তো থানায় কোনো কমপ্লেইন দিছিলেন? থানায় এখনো কমপ্লেন করেনি। আগে জমিদাতা আসুক, আচ্ছা। সে কমপ্লেন করবে, জমিদাতা করবে। আচ্ছা। আমরা জমিদাতার পক্ষে আছি। জমিদাতা কাকে জমি দিতে চাইছে, আগে কাকে দেয় নাই সেটা তো আমরা জানি না। আমাদের কাছে গেছে, আমরা ভাড়া জমি, আমরা আলু করতে আসছি। সে পাড়ার সাথে কি ওদের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে সে ওরা বুঝে নিবে। এটা আমাদের ক্ষতিপূরণ লাগবে। আপনার নাম? আমার নাম খোদা বক্স। কোন জায়গায় এটা? এটা হলো ছোটবোদা। আমার বাড়ি কোহরাপাড়া। আমি এই ছোটবোদা বেলতলা এখানে আলু করতে আসছি। আচ্ছা। মানে এমডি বাপ্পা। কি হইতে আছে এখানে? দেখুন, এগুলা তো আমাদেরই জমি। আমরা আলু করছি এখানে। তো রাত্রেবেলা কে বা কারা গ্যামাক্সন মারে দিছে আলু বাড়িতে। আমরা সকালবেলা স্প্রে করতে আসি, দেখতেছি আলু সব ঝিমিয়ে যাচ্ছে। কত বিঘা? ৪৫ বিঘা আলু আছে। অনেকগুলো তো আলু। এখন অনেক আলু, সব আমাদের লিস্টে আলু। 2 লাখ টাকা এসে লিখিত দিয়ে আলু করেছি এখানে ৪৫ বিঘা জমি। মানে অন্যের জমি? অন্যের জমি এগুলা। কে দিল বলে মনে হয়? এখন তো রাত্রেবেলা দিছে, আমরা তো দেখি নেই। এখন সন্ধ্যার বসে তো কাউকে ধরাও যাবে না। থানায় কমপ্লেইন করছেন? করি নেই, করবো আজকে। জমির মালিক বাড়িতে নেই, ও আসবে, ওকে নিয়ে যাবো। এটা কোন জায়গা এটা? এটা বেলতলা ছোটবোদা, কোরালবাড়ি। আমার নাম বাপ্পা। নির্বাচন কমিশনের অপদার্থতায় বিপন্ন ভোটাধিকার, বিপন্ন গণতন্ত্র, বিপন্ন সংবিধান। গণতন্ত্র রক্ষায় জাতীয় ভোটার দিবসে প্রতিবাদ সভা আজ আয়োজন করল জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস। শান্তিপাড়া মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় অংশগ্রহণ করেছিল জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, সাধারণ সম্পাদক অসীম তরফদার, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস সভাপতি নবেন্দু মৌলিক, যুবনেতা গণেশ ঘোষ। আজকের সভাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস।
দেখুন, আজকে জাতীয় ভোটার দিবস। এই ভারতবর্ষে বর্তমানে নির্বাচন কমিশনের বদান্যতায় এই ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, এটাই একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে নাগরিক হয়রানি যেটা হচ্ছে, তাতে গণতন্ত্র যেমন বিপন্ন হচ্ছে, ভোটাধিকারও বিপন্ন হচ্ছে। একটা গণতান্ত্রিক দেশ গড়েই ওঠে তার সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে। এখানে আমরা কেউ চাই না যে অবৈধ ভোটাররা ভোটার লিস্টে থাকুক, কিন্তু বৈধ ভোটারদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, লাইনে দাঁড় করানো হচ্ছে এবং অযথা ন্যাচারাল ডিসক্রিমিনেন্সির নামে, লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে বিভিন্ন রকম সমস্যা তৈরি করা হচ্ছে, তা কিন্তু মানে এক কথায় নজিরবিহীন। এবং একদিকে বিজেপির দোসর নির্বাচন কমিশন, আর তার সাথে এই রাজ্যের সরকারের কর্মী, পুলিশ, তারা কি করছে, আরো বেশি করে নির্বাচন কমিশনের নামে মানে সমালোচনাটা যাতে আরো বেশি করে হয়, তার জন্য তাদের অফিসাররা আরো বেশি করে মানুষকে হয়রানি করছে। তার মানে বিজেপি, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন, রাজ্য সরকার এবং এই তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং প্রশাসন, তারা সবাই মিলে জনগণকে হয়রানি করছেন এবং দিনের শেষে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমরা এই প্রতিবাদ সভায় নেমেছি এবং এটা আমাদের কন্টিনিউ প্রোগ্রাম চলতেই থাকবে। আমরা মানুষের কাছে আমাদের কথা তুলে ধরবো যে কংগ্রেস এই ভারতবর্ষকে 70 বছর শাসন করেছে। কংগ্রেসের আমলে মানুষকে এইভাবে একটা অস্থিরতার মধ্যে কখনোই পড়তে হয়নি এবং পড়তে হবেও না, কারণ আমরা মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ, চেতনা এবং গণতান্ত্রিক প্রসারতায় বিশ্বাস করি। এসআইআরে হয়রানির শিকার হলেন বিগত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি বিধানসভার দূর দূরান্ত থেকে আসা মানুষদের সাথে এসআইআর এর লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা করলেন তিনি। লজিক্যাল ডিসক্রিমিনেন্সির কারণে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য শুনানিতে ডাকা হয়েছে তাকে। জানা গেছে, বাবার নামের সাথে তার জমা দেওয়া নথিপত্রে অমিলের কারণে ডাকা হয়েছে তাকে। তবে নির্বাচন কমিশনের কাছ থেকে কী ধরনের অমিল সে ব্যাখ্যা করা হয়নি দেবরাজ বর্মনের কাছে। সিপিআইএমের পক্ষ থেকে জেলা কমিটির সদস্য বিপ্লব ঝা এবং শুনানিতে ডাক পাওয়া দেবরাজ বর্মন অভিযোগ করেন, শুধু দেবরাজকে নয়, প্রতিদিন অসংখ্য মানুষকে অযৌক্তিক কারণে শুনানিতে ডাকা হচ্ছে। সীমান্তবর্তী সদর ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে বিডিও দপ্তরে এসে খেটে খাওয়া মানুষ সারাদিনের মজুরি বাদ দিয়ে পড়ে থাকছেন বিডিও দপ্তরে। তার যে একটা কর্মদিবস যে নষ্ট হচ্ছে, সেই কর্মদিবসের মূল্যটা কি সরকার দেবে, নির্বাচন কমিশন দেবে? এই জন্য আমাদের যে মত, যে নির্বাচন কমিশনকে অবিলম্বে নিজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা উচিত। এই যে সামান্য ভুলভ্রান্তির জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটার অবিলম্বে বিহিত চাই। এবং তার সাথে এই যে দূর দূরান্ত থেকে মানুষকে নিয়ে আসা হচ্ছে, আপনি এখানে দেখুন, এখানে ওইদিকে মণ্ডলঘাট থেকে শুরু করে এখানকার ওয়ার্ডগুলোর আছে, এই পাশে ট্রেনিং সেন্টারে রাজগঞ্জ জিপিরও কটা আছে, জায়গা আছে, সেখান থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে মানুষকে ডেকে আনা হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে। এবং আমরা দাবি করছি যে বাড়ির পাশে বুথে বুথে দরকার হলে বাড়ির যারা অসুস্থ বৃদ্ধ মানুষ, তাদের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করা এবং সাধারণ মানুষকে যাতে এই হয়রানির শিকারটা না হতে হয় সেটার ব্যবস্থা করা। এবং তার সঙ্গে আমরা বলে দিতে চাই, যারা এখানে বৈধ ভোটার আছেন, যারা ভোটার আছেন, নাগরিক আছেন, বছরের পর বছর যারা নিজেদের ভোট দিয়ে যারা এই মমতা ব্যানার্জি থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে যাদের ভোটে ওনারা এখন ওই শাসন ক্ষমতা ভোগ করছেন, সেই মানুষগুলোর নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নির্বাচন কমিশন কোথার থেকে পেলেন সেই উত্তর কিন্তু তাকে দিতে হবে। কারণ এই মানুষগুলো নির্বাচিত সরকারগুলোই কিন্তু দেশ চালাচ্ছে বছরের পর বছর, আর তাদের নাগরিকতাকে আজকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কাগজ দেখাতে হচ্ছে। সুতরাং তাহলে এই জায়গাগুলো কিন্তু একটা অমিল, আমরা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না এই ব্যাপারগুলোর মধ্যে। হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এই প্রক্রিয়াটার বিরুদ্ধেই আমাদের বক্তব্য, যে হিয়ারিং করার প্রয়োজন থাকলে যাদের ডকুমেন্টসের বড় সমস্যা আছে সেগুলো নিশ্চয়ই করবেন, কিন্তু সামান্য কারণ দেখিয়ে মানুষকে অযথা হয়রানিটা বন্ধ করতে হবে। আমরা এই কারণেই আমরা আজকে এসেছি। দেবরাজকে ডেকেছে, দেবরাজ গেছে, তার কাগজপত্র দিয়েছে, দেবে, সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে মানে এই যে হ্যারাসমেন্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং ইন্টেরিয়ার এলাকাগুলোতে হিয়ারিং করতে হবে এবং হিয়ারিং করেই হচ্ছে যে করতে হবে, কী নাম বলে হচ্ছে যে মানুষকে হচ্ছে যে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় জেনুইন একজনও ভোটারের যাতে নাম বাদ না যায় সেই প্রক্রিয়াটা নিশ্চিত করতে হবে। এই এসআইআর হিয়ারিং নিয়ে আমরা দেখছি যে এর মধ্যেও ঢুকে যাচ্ছে হচ্ছে কী নাম বলে হিন্দু মুসলিম ব্যাপার চলে আসছে, যেগুলো অকারণে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে। আমরা এর বিরুদ্ধেই আমাদের কথা বলবার জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছি। দেবরাজ হিয়ারিং করবে, আমরা আছি। হিয়ারিং করার পর সাধারণ মানুষের সাথে সব সময় আমরা আছি। যেখানে যখন হিয়ারিং হচ্ছে, ফর্ম ফিল আপ করার সময় আমরা ছিলাম, হিয়ারিং এর সময়ও আমরা আছি। কি ভুল এসেছিল দেবরাজ বাবুর?
কিছু সেটা তো আলাদা করে আইডেন্টিফাই করেনি। আমাদের ধারণা যে নামের স্পেলিং বা অন্য কিছু বাবার সাথে কিছু একটা প্রবলেম ছিল, হয়তো সামান্য কিছু প্রবলেম, সেগুলো গেলে কাগজ দিলে বোঝা যাবে। সমস্ত কাগজ নিয়ে এসছে, কদিন আগেই তো সে হলফনামা দিয়ে প্রার্থী হলো লোকসভা, তারপরে সবই তো তখন চেক হয়েছে, তারপরে এই সমস্ত হিয়ারিং, এগুলো অকারণে মানুষকে হ্যারাসমেন্ট। শাড়ি কিনতে এসে শাড়ি চুরি করে পালালো দুজন যুবক, ধরা পড়ল একজন, অন্যজন জুতা খুলে পালিয়ে নিজেকে রক্ষা করলো। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন মারোয়ারিপট্টি এলাকায়। শনিবার রাতে মারোয়ারিপট্টি এলাকায় দুইজন যুবক বিয়ের শাড়ি কিনতে এসেছে এমনটাই বলেছেন। হঠাৎই তারা 3টি শাড়ি দেখে লুকিয়ে নেয় সুযোগ বুঝে। এরপর শাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও অন্যজন পালাতে পারেনি। আর এই ঘটনায় একজনকে ধরে ফেলে ব্যবসায়ীরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই ব্যক্তিকে ধরে নিয়ে যায়। তবে আরেকজন পালিয়ে গিয়েছে, তাকে ধরা যায়নি। আর এই ঘটনায় এলাকায় ভিড় জমে যায়। এখানে যে হয়েছিল যে একটা দোকানে, এখানে আমরা যেটা দেখতে পাইলাম যে একটা দোকানে 3টা শাড়ি চুরি হয়েছে, চোরটাকে ধরা হয়েছে। এখন ওই চোরটা টোটো নিয়ে আসছিল। এখন ও বলতেছে যে চুরি তো আমি করি নাই, চুরি আমার বন্ধু বান্ধব যারা আসছিল তারা চুরি করছে। অনেকক্ষণ ওকে আটকানো হয়েছিল, থানাতে ফোন করা হয়েছিল, পার্টিকুলার থানার যারা পার্টিকুলার নাম্বারে, ওটা হয় 2280 উনি কিভাবে আসলো এখানে? কি আসে শাড়ি দেখতেছিল? হ্যাঁ, উনি শাড়ি দেখে ভাবে আসছিল। পুলিশের হাতে তুলে দিলেন? হ্যাঁ, পুলিশের হাতে তুলে দিলেন। এখন আমরা ওকে থানায় নিয়ে যাচ্ছিলাম, যেহেতু 228042 যে থানা নাম্বার আছে সেখানে বারবার ফোন করছিলাম, সেখানে তুলতেছিল না, তো আমরা ওকে থানায় নিয়ে যাচ্ছিলাম। এখন ইন দ্য মিন টাইম দেখলাম যে থানার ভ্যান যাচ্ছে, তুলে দিল। 4-5 দিন আগে আসছিল, এটিএম নিয়ে আসলো, শাড়িটা দেখলো, ঠিক আছে, বলা পয়সা আনতেছি, পয়সাটা দিচ্ছি, হ্যাঁ, তারপরে দেখে চলে গেল, ঠিক আছে। আজকে দুপুরবেলা আসলো, শাড়িটা দেখলো, জ্যাকেট পরেছিল দুজন, ঠিক আছে। কয়জন আসছিল? 2টা ছেলে আসছিল। 2টা ছেলে দেখার পরে এরকম বললো, আমাকে শাড়ি দেখি, ঠিক আছে, বিয়ার কাস্টমার আসতেছে, তো আমি আপনাকে শাড়ি নিব, আমি দেখে যাচ্ছি, ঠিক আছে। তো সামনে বউটা যে আছে সামনে দোকানে জল চাইলো, জলটা খাইলো, জল খাওয়ার পরে আমি ওদিকে বসেছিলাম। আচ্ছা, একজন পালাই গেল, এইখান থেকে শাড়িটা ঢুকাই যায়, এদিকে আসেন, এদিকে যেতে হবে না। শাড়িটা নিয়ে 3টা শাড়ি, একটা বোটল গ্রিন। দাম কত হবে 3টার? 3টার দাম হবে মোটামুটি একটা 1700 কত, আর একটা 1100 কত, আর একটা 900 কত টাকা। ধরলেন? তারপর ধরলেন? হ্যাঁ, ধরেছেন শাড়িটা? শাড়ি না, চোরকে ধরছেন? হ্যাঁ, চোরকে ধরছে। দমকলের পরিকাঠামো ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে শিলিগুড়ি ফায়ার ব্রিগেড অফিসে বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে একের পর এক অগ্নিকাণ্ড এবং দমকল বিভাগের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে দমকল দপ্তরে পৌঁছালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। SF রোডে অবস্থিত শিলিগুড়ি ফায়ার ব্রিগেড অফিসে যান তিনি। বিধায়কের এই পরিদর্শনের পেছনে রয়েছে সম্প্রতি দেশবন্ধু পাড়ায় ঘটে যাওয়া একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, দমকল বিভাগের উপযুক্ত ব্যবস্থা ও দ্রুত পদক্ষেপের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়, ফলে বাড়ির বহু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরিবারের আরও দাবি, ঘটনাস্থলে যে দমকলের জলবাহী গাড়ি আনা হয়েছিল তাতে একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল, যার ফলে আগুন নেভানোর কাজে বড়সড় সমস্যা দেখা দেয়। এছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষের কাছে দীর্ঘদিন ধরেই দমকল বিভাগের পরিকাঠামো ঘাটতি ও যন্ত্রপাতির অভাব নিয়ে একাধিক অভিযোগ এসে পৌঁছেছে বলে জানা যায়। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সরঞ্জাম ও ঠিকঠাক যান্ত্রিক ব্যবস্থার অভাবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই এদিন দমকল দপ্তরে এসে দমকল বিভাগের প্রস্তুতি, যন্ত্রপাতির অবস্থা এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন বিধায়ক। দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ তীব্র ভাষায় দমকল বিভাগের বঞ্চনা ও গাফিলতির অভিযোগ তোলেন। তার দাবি, নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যায় না এবং দমকল বিভাগের পরিকাঠামো দ্রুত, আধুনিক ও কার্যকর না হলে ভবিষ্যতে আরও বিপদ ঘটতে পারে। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নজরে আনবেন বলেও জানান। দেখুন, পুর নিগমের বিরুদ্ধে অভিযোগ নয়, আমার মনে হয় পুর নিগমকে নিজেদের আয়নার সামনে দাঁড় করানো উচিত। শহরে যখনই কোনো ঘটনা ঘটে তখন এই শহরের যারা পরিচালনায় আছেন তাদের দক্ষতার অভাব শহরবাসীকে ভুগতে হয়। সেই ভোগান্তিটা কোনো অবস্থাতেই কমছে না, সেটা গতকালের ঘটনাও প্রমাণ করে দিয়েছে। দেখুন, এটা তো একটা নির্দিষ্টভাবে রাজ্যের সরকারের
গাইডলাইন নিশ্চিতভাবে আছে যে কত সংখ্যক মানুষ, জনসংখ্যা, শহর, তার আয়তন, তার বৃদ্ধি, তার উপরে দাঁড়িয়ে কত সংখ্যক গাড়ি থাকা দরকার। সেই হিসাবে বর্তমান যারা দায়িত্বে আছেন তারা বলছেন তাদের কাছে সাফিসিয়েন্ট টুলস রয়েছে, গাড়ি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এখন তাহলে প্রশ্ন উঠছে যে সাফিসিয়েন্ট থাকলেও অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই সমস্যার কারণটা কি সেটা খুঁজে বের করানো দরকার। আর এর ভালোর তো কোনো শেষ নেই, আরও ভালো করা যেতে পারে কিনা নিশ্চয়ই যারা দায়িত্বে আছে তারা ভাববেন। শিলিগুড়িতে রহস্যজনক আত্মহত্যা, অজানা ফোন কল নিয়ে ধোঁয়াশা। শিলিগুড়ির 2 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি ঝিলিমিলি পার্ক সংলগ্ন এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পল্লবী চক্রবর্তী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী চক্রবর্তী তার মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল এবং ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়েছিল বলে পরিবার সূত্রে দাবি। সেই কারণে স্বামী আলাদা থাকতেন। ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে অশান্তি হয় বলে জানা যায়। মেয়ের বক্তব্য অনুযায়ী ঘটনার আগে একটি অজানা নাম্বার থেকে তার মোবাইলে ফোন আসে। সেই ফোনালাপে কিছু ব্যক্তিগত বিষয় ও কয়েকটি ছবি নিয়ে আলোচনা হয় বলে দাবি। ওই ফোন কলের পরেই মা মেয়ের মধ্যে বচসা শুরু হয় এবং সেই সময় মেয়ে ঘর ছেড়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে আবার একই অজানা নাম্বার থেকে ফোন আসে এবং তাকে ঘরে গিয়ে মায়ের খোঁজ নিতে বলা হয়। ঘরে ঢুকেই মেয়ে মাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত পল্লবী চক্রবর্তীকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গোটা ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। অজানা নাম্বার থেকে ফোনটি কে করেছিল, সেই ফোনালাপের বিষয়বস্তু কী ছিল এবং মা মেয়ের অশান্তি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে মেয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসপাতাল চত্বরে উপস্থিত পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। থানায় অভিযোগ দায়ের করা হবে কিনা সে সম্পর্কেও পরিবারের তরফে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। শান্তিনগর, এটা আমার মামাতো বোন হয়, আমি শুনে আসছি। এই যে এই ধরনের ঘটনাটা ঘটলো, হঠাৎ করে সে সুইসাইড অ্যাটেম্প করে, তো সেই বিষয়ে পুলিশ তদন্ত আপনারা চাচ্ছেন কি ফ্যামিলির লোকেরা? এটা আমার মামা, আমার ভাইয়েরা বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। ওনার হাজবেন্ড রয়েছে কি? হাজবেন্ড আসবে, জানবে, করবে না করবে। এখনো পর্যন্ত কি জানতে পেরেছেন, কি কারণে হয়েছে? এখনো কোনো কারণই জানা যায়নি। কবে ঘটে, কোন সময় ঘটে এই ঘটনা? আমি আজকে শুনলাম, আমি কিছুই বলতে পারবো না। গতকাল রাতের ঘটনা কি? হ্যাঁ, গতকাল রাতের ঘটনা, কখন ঘটনা আমি কিছুই বলতে পারবো না। আমি এখনই শুনে এই যে এখন আসলাম। আর ঘটনাটা কবে হয়েছে? কালকে রাতে। কি হয়েছিল? সূত্রপাতটা যদি জানতে চাই, ঝগড়ার সূত্রপাতটা কি নিয়েছিল? সূত্রপাত কিছু নেই, একটা ফটো নিয়ে ওরকম কোনো তুমুল ঝগড়া হয়নি, কথা কাটা, যেরকম মা একটা সংসার, একটা ফ্যামিলি যেরকম মার মেয়ে, হ্যাঁ ফোনের থেকে আমি জানতে পেরেছি, একটা ফোন এসেছিল, অনেক এসে ফোন এসেছিলো, সেই হিসাবে থেকে আমি জানতে পেরেছি। বাড়িতে ওরকম তুমুল করে ঝগড়া, এরকম মা আর মেয়ের মধ্যে এরকম একটা নর্মাল কথা কাটাকাটি লাগে, সেরকম লেগে আবার সব ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে, মানে ওরকম কোনো বড় ঝগড়া না, সব নর্মালি সব ঠিক হয়ে গেছিলো। কিন্তু আমি জানি না কার ফোন আসে, একটা অন্য নাম্বার থেকে একটা লোকের ফোন আসছিল। মায়ের নাম্বারে না তোমার নাম্বারে? বলেছিল দেখতে কি হয়েছে, তারপরে আমি যাই, আমি ছিলাম না ঘরে। সেই আননোন পারসনকে আপনি চিনেন কি? মার নাম? বয়স কত মার? আর বয়স 40। তিনি কি হাউস ওয়াইফ ছিলেন না কিছু কাজ করতেন? ওয়ার্কিং লেডি। আপনার নাম? 26শে জানুয়ারি উপলক্ষে শুরু হয়েছে ভারতের জাতীয় পতাকা বিক্রি। জাতীয় পতাকা নেবার পর জানা দরকার তার মর্যাদা কতটা, সময় রেখে আবার নামানো দরকার বা কিভাবে এই জাতীয় পতাকা উঠানো দরকার, এমনটাই বলছেন জাতীয় পতাকা কিনতে আসা ভারতের নাগরিকরা। 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে একটি গৌরবময় জাতীয় দিবস। 1950 সালের 26শে জানুয়ারি এই দিনে ভারতের গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার স্মৃতি বহন করে। তাই ভারতের ইতিহাসে এই দিনের গুরুত্ব অপরিসীম। আগামীকাল যেহেতু 26শে জানুয়ারি, আর সেই উপলক্ষেই বাজারে বিক্রি শুরু হয়েছে জাতীয় পতাকার। তবে জাতীয় পতাকা কিভাবে লাগানো বা সঠিক সময় নামানো উচিত সেটা নিয়েও ক্রেতারা এখন বলছেন, কারণ এই পতাকার সম্মান সকলের ওপরে। একজন বলছেন জাতীয় পতাকা কিনছেন ভালো, কিন্তু সঠিক সময় লাগানো বা খোলা সেটা প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি, কারণ জাতীয় পতাকা ভারতের সর্বোচ্চ সম্মান বহন করে। আগামীকাল যেহেতু 26শে জানুয়ারি, তাই রাতেও ভালোই বিক্রি শুরু হয়েছে। জাতীয় পতাকা কেমন কেমন দেখলা? ভালোই দেখলাম। নিলে? নিচ্ছি, দেখি আমরা। দেখছো? দেখি ভালো লাগে। কয়টা নিবে? দুইটা নিবা। কি করবে? বাইরেটা টানাবো, আমরা
প্রতিবারের মতো এইবারও আর কি 26শে জানুয়ারি যে গণপ্রজাতন্ত্র দিবস সেটা উদযাপন করব, সেই জন্যই আমরা পতাকা কিনতে এসেছি। কেমন কেমন সাইজের দেখলেন? হ্যাঁ, বিভিন্ন রকম সাইজ আছে, বিভিন্ন রকম দাম আছে, তবে ভালো। এবং মানে দোকানদারের ব্যবহারও খুব ভালো পাচ্ছি, ভালো লাগছে। আর এই পতাকা যে টানানোর নিয়ম বা নামানোর নিয়ম জানা আপনাদের? না, অবশ্যই অবশ্যই, এবং মনে করি প্রত্যেকের সেটা জানা উচিত, কারণ এই পতাকাটা তো আমাদের দেশের একটা সর্বোচ্চ সম্মান, সেটা যাতে সঠিকভাবে সবাই দেয় এই আশাই করব। আর একটা রিকোয়েস্ট আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে করব, যে পরের দিন দেখা যায় পতাকা উত্তোলনের পর পতাকা যেখানে সেখানে পড়ে থাকে, বিশেষ করে ছোট কাগজের পতাকা বা প্লাস্টিকের পতাকা, তো সবার কাছে রিকোয়েস্ট সেটা করবেন না, একটু পতাকাকে সঠিকভাবে সম্মান জানাবেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। পথশ্রী প্রকল্পের মাধ্যমে আজ 2টি রাস্তার কাজের শিলান্যাস, ব্যয় হবে প্রায় 75 লক্ষ টাকা। উপস্থিত ছিলেন পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়। পথশ্রী প্রকল্পের মাধ্যমে আজ দেবী বাগচি গলি ও সোনালী গার্লস বিদ্যালয় গলির রাস্তার কাজের শিলান্যাস হয়। সূচনা হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির উপস্থিতিতে এই গলি দুটির কাজের শিলান্যাস হয়। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত হয়েছিলেন আজকের অনুষ্ঠানে। প্রদীপ জ্বালিয়ে কাজের শিলান্যাস হয়, পাশাপাশি উপস্থিত অতিথিদের সংবর্ধিত করা হয়। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, আজকে এই দুটি কাজের শিলান্যাস করা ছাড়াও জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের কাজের অগ্রগতি অনেকটাই এগিয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জলপাইগুড়ি পৌরসভার কাজের অগ্রগতি দ্রুত গতিতে হচ্ছে। দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে জলপাইগুড়ি পৌরসভা যে আবেদন জানিয়েছিল, সেখানে 14,33,00,000 টাকা স্যাংশন করেছেন। 21 কিলোমিটার রাস্তা হচ্ছে। ইতিমধ্যে 11 নম্বর ওয়ার্ড, আপনার 2 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ডে পথশ্রীর উদ্বোধন হয়ে গেছে। আজকে 12 নম্বর ওয়ার্ডে দুটো বড় বড় রাস্তা, পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে, মানে মনে হয় আপনি টাইলসের উপরে হাঁটছেন। একটা হচ্ছে আমাদের প্রাক্তন কাউন্সিলর দেবী বাগচির গলিতে, যেখানে আমরা 43,95,000 টাকা খরচা করে পুরো রাস্তাটা সংস্কার মানে নির্মাণ করব। ওটা সংস্কারের জায়গা না, এমন ভেঙে চুরে অবস্থা। আর সোনালী গার্লসের আরেকটা গলি, যেটা আমরা 36 লক্ষ টাকার উপর খরচা করে সেটা পেভার ব্লকের রাস্তা করব। আমরা সারা শহরে এই 21 কিলোমিটার রাস্তা তৈরি করব। এছাড়া আমাদের সমাধানে 103টা বুথে আমরা 10,18,00,000 টাকা কাজ করে ছোট ছোট রাস্তাঘাট, আলো, জলের কাজ করছি। এবং তাছাড়া তো জানেন, আমরুদ জল প্রকল্পে মানুষ 15 ফেব্রুয়ারি থেকে জল পাবে। জলপাইগুড়ি পৌরসভার উন্নয়নে আমি 14 নভেম্বর 2025 যে চেয়ারম্যানের শপথ নিয়েছি, আপনাকে আমি বলে যাচ্ছি, আজকে বিধানসভা নির্বাচনের আগে 39 কোটি টাকার কাজ সম্পন্ন করে তারপরেই মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাব। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে ব্যস্ত শিলিগুড়ি। 77তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শিলিগুড়িতে শুরু হয়ে গেল চূড়ান্ত প্রস্তুতি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজের মহড়া, যেখানে শৃঙ্খলা, সমন্বয় ও দেশপ্রেমের দৃশ্য একসঙ্গে ধরা পড়ে। প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আগে এই মহড়ার আয়োজন করা হয়। এদিনের অনুশীলনে মোট 18টি দল অংশ নেয়।
এর মধ্যে ছিল সশস্ত্র সীমাবাহিনীর একটি দল, 14টি স্কুলের ছাত্রছাত্রীদের দল এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের 3টি বিশেষ কন্টিনজেন্ট। পুলিশের বিশেষ কন্টিনজেন্টগুলির মধ্যে ছিল উইনার্স কন্টিনজেন্ট, লেডি কন্টিনজেন্ট ও মেল কন্টিনজেন্ট। কুচকাওয়াজের প্রতিটি ধাপে শৃঙ্খলা ও নিখুঁত সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এদিন মাঠে উপস্থিত থেকে কুচকাওয়াজের অনুশীলনের নেতৃত্ব দেন এসপি শিলিগুড়ি মোহাম্মদ আব্দুল হাই সর্দার। তার সঙ্গে ছিলেন রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা এবং ইন্সপেক্টর জিয়াসুদ্দিন আহমেদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী 26শে জানুয়ারির মূল প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্বে থাকবেন রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা। সব মিলিয়ে জাতীয় উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলতে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ওদলাবাড়িতে খাটু শ্যাম মন্দিরের উদ্বোধন 20 ফেব্রুয়ারি। পূজা শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে। আগামী 20 ফেব্রুয়ারি ওদলাবাড়িতে বহু প্রতীক্ষিত খাটু শ্যাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। ওদলাবাড়ি থেকে মালবাজারগামী পথে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতাল অতিক্রম করলেই চোখে পড়বে এই বিশাল ও মনোরম মন্দিরটি। দীর্ঘদিন ধরে চলা নির্মাণ কাজ শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। মন্দির উদ্বোধন প্রসঙ্গে আনন্দ আগরওয়াল জানান, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে নিয়মিত পূজা অর্চনা শুরু হবে এবং 20 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মন্দিরের উদ্বোধন করা হবে। তিনি আরও জানান, এটি সমগ্র ডুয়ার্স অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মন্দির। মন্দিরে বাবা শ্যাম, দুর্গা মা ও হনুমানজির 3টি দরবার রয়েছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণের বাইরে ভগবান শিবের আলাদা দরবার স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি রাজস্থান থেকে আনা বিশেষ স্টোন দিয়ে নির্মিত। মন্দির নির্মাণে যুক্ত সমস্ত শ্রমিকই রাজস্থান থেকে আগত ছিলেন। তিনি বলেন, এই মন্দিরে ভবিষ্যতে কোনো রকম পরিবর্তন বা ভাঙাচোরা হবে না, এমনভাবেই এটি নির্মাণ করা হয়েছে। আনন্দ আগরওয়াল আরও বলেন, কলিযুগের ভগবান বাবা শ্যামের এই মন্দিরে যারা দর্শনে আসবেন তাদের সকলের মনোবাসনা পূরণ হবে। তিনি সকলকে মন্দির দর্শনের আমন্ত্রণ জানিয়ে বলেন, মন্দিরটি অত্যন্ত সুন্দর হয়েছে, আপনারা সকলে এসে বাবার দর্শন করুন। জানা গেছে, এই মন্দিরে সারা বছরে 12 মাসে 12 রকমের পূজা ও অর্চনা অনুষ্ঠিত হবে। নবরাত্রি, হনুমান জয়ন্তী, শিবরাত্রি থেকে শুরু করে বসন্ত উৎসব সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে এখানে। উল্লেখযোগ্যভাবে মন্দিরটি একটি অত্যন্ত মনোরম স্থানে অবস্থিত। মন্দিরের সামনে 17 নম্বর জাতীয় সড়ক এবং পিছনে রেল লাইন থাকায় দুই দিক থেকেই মন্দিরটি সহজেই দৃশ্যমান, যা এর আকর্ষণ আরও বাড়িয়ে তুলছে। देखिए, मंदिर अपना ये 20 फरवरी 2026 का उद्घाटन समारोह है। 15 तारीख से जो है पूजा बैठ जाएगी, प्राण प्रतिष्ठा समारोह, और 20 फरवरी को मंदिर का उद्घाटन है। मंदिर श्याम बाबा का बहुत, ये पूरे डुआर्स में मेरे हिसाब से नॉर्थ बंगाल में सबसे बड़ा मंदिर है। ये इतना भव्य विशाल मंदिर कहीं है नहीं, और इसमें बाबा श्याम, दुर्गा माता और हनुमान जी का 3 दरबार है, और बाहर ये आप जो देख रहे हैं ये शंकर भगवान का, शिव परिवार का दरबार है। ये कब ओपनिंग हो रहा है? ये 20 फरवरी 2026। देखिए, ये पूरा का पूरा, ये बाहर का जितना स्टोन देख रहे हैं आप, ये पूरा राजस्थानी सैंड स्टोन है। ये सैंड स्टोन से पूरा मंदिर बना है। इसमें कोई किस्म का माने फ्यूचर में जाके भी ये एक एंटिक पीसी हो जाएगा, कोई रंग रूंग करने का कुछ नहीं है। बहुत सारे कारीगर भी राजस्थान के हैं। बहुत बढ़िया मंदिर है। आप लोग के नाम? मेरा नाम आनंद अग्रवाल है। आपका? सुनील कुमार अग्रवाल। ये हमारे मंदिर के आर्किटेक्ट हैं, रजनीकांत जांगीर, राजस्थान दौसा से। ये पिछले 13 साल से लगे हुए हैं हमारे साथ। पूरे दर्शकों को क्या बोलेंगे आप लोग? दर्शकों को ये बोलूँगा, ये बाबा श्याम का मंदिर है, कलयुग का अवतार है। यहाँ पर जो भी आएंगे सबकी मनोकामना पूरी होगी, और ये बहुत सुंदर मंदिर बना है। आप सभी आए, मंदिर का दर्शन करें, बाबा का दर्शन करें, और इसमें 12 महीना 12 किस्म के त्यौहार यहाँ पर हम लोग करेंगे। नवरात्रा से लेकर हनुमान जयंती, शिवरात्रि, सारा कुछ होगा, बसंत उत्सव। तो ये बहुत सुंदर जगह में है। पीछे रेलवे लाइन, अपनी ब्रॉडगेज लाइन है, आगे नेशनल हाईवे है। दोनों तरफ से मंदिर का दर्शन बराबर होएगा आपको। এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা তৃণমূল কংগ্রেসের। এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি অঞ্চলে। এদিন সদর ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নগর বেরুবাড়ি হাট চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে ও পথসভায় দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সদর ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষের উপর যে তীব্র হয়রানি চালানো হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, এর আগে একই ধরনের কর্মসূচি মণ্ডলঘাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনেও সদর ব্লকের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এই প্রতিবাদ কর্মসূচি চলবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, সহ সভাপতি শ্যামল রায়, অঞ্চল যুব সভাপতি আইনুল হক, নিপেন রায়, দিলদার আলী, শাহজাহান আলম সহ মহিলা নেতৃত্ব ও দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। জলপাইগুড়ি 23 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব 2026-এর অঙ্গ হিসাবে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জাগ্রত সংঘ ক্লাবের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন মাঠ জুড়ে কচিকাঁচা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জাতীয় পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। 3 বছর বয়সী শিশু থেকে শুরু করে সর্বসাধারণের জন্য একাধিক বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ওয়ার্ডের প্রায় 250 জন প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। চকলেট দৌড়, বিস্কুট দৌড়, ব্যালেন্স দৌড়, অঙ্ক কষা দৌড়, মেমোরি টেস্ট, হাড়ি ভাঙা, পিলো পাসিং, কিক দ্য বল সহ নানান মজাদার ও প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন সহ অন্যান্যরা। আরো প্রতিযোগী থাকলে তাদের সাথে আমাদের আজকে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি সকলে মিলে। আর এখানে একদম 3 বছরের নিচে শিশুদের থেকে এখানে একদম 60 বছরের ঊর্ধ্বে মানুষদের পর্যন্ত তারা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলো আছে এবং আমরা যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এর জন্য আমরা শুধু স্পোর্টস দিয়েই আমরা সূচনা করেছি, কিন্তু আমরা মূল অনুষ্ঠান যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসে আঁকো প্রতিযোগিতা সেটা আমরা পরবর্তীতে করব। সেখানে আমরা অতিথিদের আমন্ত্রণ জানাবো এবং উদ্বোধকও থাকবে। আপনার নাম আর পরিচয়? আমার সঞ্চিতা পঞ্চানন ধর, কাউন্সিলর, ওয়ার্ড নং 23, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। শিলিগুড়ি কলেজের অনুষ্ঠানে পার্কিং ও যান চলাচলের নিষেধাজ্ঞা। শিলিগুড়ি কলেজে প্ল্যাটিনাম জুবলি উদযাপনের শেষ পর্বকে ঘিরে শহরে বাড়তি উত্তেজনা। 25 ও 26শে জানুয়ারি দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে একাধিক নির্দেশিকা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে শুরু হবে অনুষ্ঠান। আজ অর্থাৎ 25শে জানুয়ারি বাংলা ফকিরা ব্যান্ড এবং 26শে জানুয়ারি পলক মুছাল পরিবেশনায় থাকবে। প্রায় 2000 দর্শকের বসার ব্যবস্থা থাকলেও অনুষ্ঠানটি পাস নির্ভর হওয়ায় নির্দিষ্ট সংখ্যক আমন্ত্রিতরাই প্রবেশের সুযোগ পাবেন। কলেজ সংলগ্ন একাধিক রাস্তায় অনুষ্ঠান চলাকালীন যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন থাকবে এবং কলেজের সামনে বা আশেপাশে কোনো গাড়ি পার্ক করা যাবে না। দর্শকদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 2 হুইলার রাখা যাবে শিলিগুড়ি গার্লস হাই স্কুলে এবং 4 চাকার গাড়ি পার্ক করতে হবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল প্রাঙ্গণে। নির্ধারিত জায়গা ছাড়া অন্যত্র গাড়ি রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে কলেজ হয়ে শিশু উদ্যান মোড় পর্যন্ত এবং বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব থেকে কলেজের 1 নম্বর গেট পর্যন্ত রাস্তায় নো এন্ট্রি জারি থাকবে। এই পথ দিয়ে শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে প্রবেশ করতে পারবেন। কলেজ কর্তৃপক্ষের আশা, নির্দেশিকা মেনে চললে নির্বিঘ্নেই সম্পন্ন হবে প্ল্যাটিনাম জুবলির শেষ পর্বের অনুষ্ঠান। যেখান থেকে ট্রাফিকের নো এন্ট্রি থাকবে সেইখান থেকেই তারা নির্দেশ করে দেবে। মূলত আমরা দুটো জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করেছি। একটি হচ্ছে বয়েজ হাই স্কুল, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, এবং অপরটি হচ্ছে শিলিগুড়ি গার্লস। শিলিগুড়ি গার্লস হাই স্কুলে যেগুলো 2 হুইলার আছে সেগুলো ওখানে পার্কিং হবে, আর শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে 4 হুইলারগুলো পার্কিং হবে। এবং যেখানে যেখানে পুলিশ ট্রাফিক থাকবে তারা ঠিক ওই নো এন্ট্রি, সেই নো এন্ট্রি থেকে সেখানে সেই ট্রাফিক পুলিশই আপনাদের নির্দেশ করে দেবে। এছাড়া আমাদের ফ্লেক্স থাকবে বিভিন্ন জায়গায়, সেই ফ্লেক্সেও লেখা থাকবে যে কোথায় কোথায় পার্কিং। তো মনে রাখবেন যে দুটো জায়গায় 2 হুইলাররা আপনারা গার্লস স্কুলে পার্কিং করবেন, আর যারা 4 হুইলার তারা বয়েজ স্কুলে আপনারা পার্কিং করবেন। এই দুটো আমাদের পার্কিং জোন। শিলিগুড়ি গার্লসটা আমাদের যে প্রোগ্রাম সেই মূল কেন্দ্র থেকে খুবই কাছে, আর বয়েজ হাই স্কুল ওই মূল প্রবেশের কোর্ট মোড়ের
খুব কাছেই কোর্টের খুব লাগোয়াই হচ্ছে বয়েজ হাই স্কুল। এটা আপনারা সকলেই জানেন, যারা হচ্ছে শিলিগুড়িবাসী আছেন তারা শিলিগুড়ি গার্লস এবং শিলিগুড়ি বয়েজ স্কুলের লোকেশন সম্পর্কে তারা অবহিত আছেন। তো সেই অনুযায়ী আপনারা ট্রাফিকের নির্দেশ দেখে বা অনুসরণ করে আপনারা এই দুই জায়গায় হচ্ছে পার্কিংয়ে আপনারা আপনাদের যান নিয়ে পার্কিং করবেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্ট্রটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ছম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। রেল লাইনের পাশে অসুস্থ চিতাবাঘ ডামডিম এলাকায়। মাল ব্লকের ডামডিম রেল স্টেশন থেকে কিছুটা দূরে গুড হোপ চা বাগান সংলগ্ন রেল লাইনের পাশে একটি চিতাবাঘ দেখতে পায় স্থানীয় মানুষ। স্থানীয়দের বক্তব্য, চিতাবাঘটি সম্ভবত আহত বা অসুস্থ, সেই কারণে রেল লাইনের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। ঠিকঠাক হাঁটাচলা করতে পারছে না চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়তে মানুষজন ভিড় করছে। খবর দেওয়া হয়েছে মালবাজার বন দপ্তরকে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। এসআইআরে হয়রানির শিকার হলেন বিগত লোকসভা কেন্দ্রের জলপাইগুড়ি লোকসভার বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন। লজিক্যাল ডিসক্রিমিনেন্সির কারণে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য শুনানিতে ডাক তার। শিলিগুড়িতে দমকলের পরিকাঠামো গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে ফায়ার ব্রিগেড অফিসে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।